ওয়েলকাম ফ্রেন্ডস, আমি প্রভাত আর তোমরা আছো প্রভাতদার ম্যাথ পাঠশালায়। আজ আমি 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু অঙ্ক সমাধান করে দেবো তোমাদেরকে, যেগুলো তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপার থেকে নেওয়া। পরীক্ষা তো খুব কাছেই চলে এসছে, তো যতটা বেশি পারো প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো। আমিও এই কয়েকদিনে যতটা বেশি সম্ভব তোমাদেরকে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। দেখো, এই প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের স্কুলের যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপার থেকে। তো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে এটা হলো যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন। এখানে দেখো 1-এর 1 যে প্রশ্নটা আছে আমাদের বলা হয়েছে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে সেটা কত? তো এটা যেহেতু 1 নম্বরের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, তাই আমি খুব একটা বেশি লিখছি না, আমি বলে দিই। জানো তোমরা যদিও এটা, এই অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাত যত হয় লভ্যাংশের অনুপাত কিন্তু ঠিক ততই হয়। তাই এক্ষেত্রে আমরা দেখে নেব যে মূলধনের অনুপাত কত। তো মূলধনের অনুপাত যেটা পাবো লভ্যাংশের অনুপাত সেটাই হবে। এখানে দেখো টাকাটা সারা বছরের জন্য কেউ দেয়নি, একজন দিয়েছে 9 মাসের জন্য আর একজন দিয়েছে 5 মাসের জন্য, তাই আমরা মাস হিসাবে যে হিসাব হয় সেটা করব। তো পল্লবী আর রাজিয়া এদের দুজনের অনুপাত আমরা বের করব। আমি পল্লবীর জন্য শুধু পি লিখছি আর রাজিয়ার জন্য লিখছি শুধু আর, মানে দুজনের মূলধনের অনুপাতটা আমরা বের করে নিচ্ছি। পল্লবী 500 টাকা দিয়েছে 9 মাসের জন্য, তো এখানে আমরা 500 গুণ 9 করব। আর রাজিয়া দিয়েছে 600 টাকা 5 মাসের জন্য। তো এইটার অনুপাত করলে কিন্তু আমাদের লভ্যাংশের অনুপাতটাও পেয়ে যাব। 5 9 45, এটা 5 6 30। এবার দেখো দুটো করে শূন্য আছে, আমি প্রথমে বাদ দিয়ে দিতে পারি 45 30। এবার 15 দিয়ে একবারেই কেটে দিতে পারি, তো কাটলে এটা হচ্ছে 3 15 45, 15 দুগুণে 30। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মূলধনের অনুপাত হলো 3:2, তাই লভ্যাংশের অনুপাতও কিন্তু 3:2ই হবে। দেখো 2-এরটা আছে ax² + bx + c, একটা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার হয় সেটাই দেওয়া আছে। ax² + bx + c = 0, যেখানে বলা হয়েছে a not = 0, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো এই দ্বিঘাত সমীকরণের যে জিনিসটা আছে দেখো এখানে b² - 4ac, এটা কিন্তু কোনো একটা দ্বিঘাত সমীকরণের নিরূপক। এই নিরূপকের প্রকৃতি অনুযায়ী আমরা কিন্তু বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে পারি কোনো একটা দ্বিঘাত সমীকরণের। তো সেটা কিভাবে করতে পারি, অনেকগুলো নিয়ম আছে, তোমরা হয়তো অনেকেই জানো, আর যদি না জেনে থাকো এটা আমাকে বলো। আমি শুধু এই অঙ্কটার জন্য যেটুকু দরকার সেটাই বলছি। এখানে বলা হয়েছে সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে আর অসমান হবে। তো সেক্ষেত্রে কোন শর্তটা এর মধ্যে ঠিক হবে? সমীকরণের বীজদ্বয় হবে বাস্তব আর অসমান। বাস্তব আর অসমান হতে গেলে এই যে অংশটা আছে, মানে নিরূপক যেটা আছে, এইটার মান অলওয়েজ >0 হতে হয়, তবে সমীকরণটা বাস্তব হয় আর অসমান হয়। আরও দুটো একটা বলে দিই, এখানে এটা যদি 0 হয় তো সেক্ষেত্রে সমীকরণের যে দুটো বীজ বাস্তব এবং সমান হয়। আর এটা যদি <0 হয়, নিরূপকের মান যদি 0 থেকে কম হয়, তো সেক্ষেত্রে সমীকরণের বীজদ্বয় হয় অবাস্তব। তাহলে 2 দাগের উত্তর আমাদের হয়ে গেল এ দাগেরটা, অর্থাৎ নিরূপক >0। এবার দেখো আমাদের 3-এর অঙ্কটা বলা হয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তো দুটো বৃত্ত, দেখো ঘটনাটা এরকম, এখানে কিন্তু দুটো যোগ করলেই উত্তরটা হয়ে যাবে আমাদের, দুটো ব্যাসার্ধ যোগ করলে। তো কেন যোগ করলে হবে দেখাচ্ছি। বলা হচ্ছে যে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো একটা বৃত্তের ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার আর একটা বৃত্তের ব্যাসার্ধ আছে 3 সেন্টিমিটার। তাহলে এই যে দুটো কেন্দ্র এ আর বি, দুটো কেন্দ্র, তো এই দুটোর মধ্যে দূরত্ব, এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব, মানে 5 + 3, দুটো বৃত্তের ব্যাসার্ধ যত হবে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যে দূরত্ব
ওই দুটোর যোগফলের সমান হবে। তাই এখানে আমাদের উত্তর হলো ডি এরটা। এর সঙ্গে আরেকটু বলে দিই, দুটো বৃত্ত যদি এমন থাকে যে অন্তঃস্পর্শ করেছে, মানে ভিতর থেকে স্পর্শ করেছে, এই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 5 বিয়োগ 3, অর্থাৎ যে দুটো ব্যাসার্ধ দেওয়া আছে তার মধ্যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব উত্তর। তো আমাদের 3-এর দাগের উত্তর হয়ে গেল 8, 5 যোগ 3 সমান 8। এবার 4-একটা দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। এরকম যদি হয় তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত খেয়াল করো, এখানে আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। এরকম যদি হয় আয়তনের অনুপাত, তাহলে বাহুর অনুপাত কি হবে? বাহুর অনুপাত হবে 1:3, কারণ আয়তনের সূত্র আমরা জানি বাহু কিউব করতে হয়, বাহু কিউব করলে ঘনকের আয়তন পাই। তো কোনো সংখ্যা কিউব করে যদি 27 পাই, সেই সংখ্যাটা হলো 3। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল বা একটা তলের ক্ষেত্রফল যাই বলি না কেন, তার অনুপাত হবে 1:, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার যখন সমগ্রতল বলা হচ্ছে তখন 6 × বাহু স্কোয়ার। তো এখানে 3-এর স্কোয়ার করলে কিন্তু হয়ে যাবে 1:9। তাহলে আমাদের 4-এর দাগের উত্তর হলো 1:9, মানে সি দাগেরটা। এবার 5-এরটা দেখো, 5-এরটা আছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং একটা এখানে সমানুপাত দেওয়া আছে। দেখো এরকম যদি হয় তাহলে এর মান কত? তো সমানুপাত থাকলে আমরা যেটা লিখব, দেখো অঙ্কটা যেটা দেওয়া আছে আগে লিখে নিই, a:27/64 = 3/4 a। এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে হবে। এই এর মান বের করতে গেলে কিভাবে করব খেয়াল করো, বা a/27/64 = মানে প্রথম, তার মানে এটা বাই এটা = এটা বাই এটা। তো উপরে আছে 3/4 আর নিচে আছে a। এইটা বজ্রগুণন করব, সমাধান করব, সেখান থেকে এর মান পেয়ে যাব। এর সঙ্গে a গুণ হলে এটা পেলাম আমরা a স্কোয়ার। a স্কোয়ার = দেখো 27/64 সঙ্গে 3/4 গুণ হবে, বজ্রগুণন 27/64 গুণ 3/4। তাহলে a = কি? এটা a স্কোয়ার আছে, এর মান বের করতে গেলে এখানে আমাদের রুট করতে হবে। তাহলে এর মান হয়ে গেল, আমরা এই অংশটা রুট করব। উপরে পেয়েছি কত? 27 গুণ 3 করলে 81, আর নিচে পাচ্ছি 4 গুণ 64। তো 64 আর 4 গুণ করলে, কিংবা আমরা যা আছে এটাই লিখে রাখতে পারি, 64 গুণ 4। তো এটার বর্গমূল করলে যেটা পাবো সেটা হলো, উপরে পাচ্ছি 9 আর নিচে পাচ্ছি 8 × 8 = 64, 2 × 2 = 4। তাহলে হয়ে গেল আমাদের +/9/16। এখানে দেখো সি দাগের উত্তর দেওয়া আছে শুধু 9/16। তো এটাই কিন্তু আমাদের উত্তর, 9/16। একটা দেওয়া আছে -9/16ও হতে পারতো এটা। তাহলে দেখো এখানে যে অপশানগুলো আমাদের দেওয়া আছে তার মধ্যে সি দাগেরটা আছে 9/16, তাই আমাদের উত্তর হয়ে গেল সি দাগেরটা। এবার 6টা দেখো, বলা হয়েছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এসি 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। এখানে আমাদের যেটা করতে হবে, যা যা লেখা আছে এর মধ্যে এই ছবিটা আমাদের সবার আগে আঁকতে হবে। এটা যদি আঁকতে পারি তাহলে নিশ্চয়ই অঙ্কটা সহজেই করে ফেলতে পারবো। দুটো সমকেন্দ্র বৃত্ত আছে, এখানে দুটো বৃত্ত আছে যার কেন্দ্র একই বিন্দুতে, যে কেন্দ্রটা আছে ও। এবার কোনো একটা সরলরেখা আছে যেটা এই বৃত্ত দুটোকেই ছেদ করেছে। তো এই সরলরেখা একটা বৃত্তকে বলছে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। আমি ধরলাম বাইরের বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, আর ভিতরের যে বৃত্তটা আছে তাকে ছেদ করেছে সি ও ডি বিন্দুতে। এখন বলা হচ্ছে এসি যদি 5 সেন্টিমিটার হয়, এসি অর্থাৎ এই দৈর্ঘ্যটা যদি 5 সেন্টিমিটার হয়, এসি = 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত? তো এখানে এসির দৈর্ঘ্য যা হবে বিডি এর দৈর্ঘ্য একই হবে, এটা একই হবে, তো 5 সেমি হবে। তাই এখানে আমাদের উত্তর হলো বি দাগেরটা।
দেখো এখানে যদি আমরা ছবিটা ঠিক করে রেখে নিতে পারি তাহলে কিন্তু এই অঙ্কগুলো সহজেই আমরা 1 নম্বর করে পেয়ে যেতে পারি। দেখো এবার 2-এর 1 এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ হয়, এই দ্বিগুণ হওয়ার অর্থটা বোঝো যে 100 টাকা যদি আসল থেকে থাকে, 100 টাকা যদি আসল থাকে, সুদ হয়েছে কত? সুদটাও হয়েছে কিন্তু 100 টাকা। 100 টাকা আসলের সুদ যখন 100 টাকা হয় তখন বলা হয় যে ডবল হয়েছে। তো 100 টাকা আসল থেকে 100 টাকা সুদ হলে টাকাটা ডবল হয়ে যায়। 100 টাকার 10 বছরের সুদ 100 টাকা, 100 টাকার 10 বছরে 100 টাকা সুদ হয়েছে। তাহলে 1 বছরের সুদ কত? 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 100/10। তো এখানে একটা করে শূন্য কেটে গেল, কেটে গিয়ে আমাদের থাকলো শুধু 10 টাকা। খেয়াল করো 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার বলতে আমরা বুঝি যে 100 টাকার 1 বছরের সুদ কত হয় সেটাই হলো বার্ষিক সরল সুদের হার। তো এখানে যেহেতু বার্ষিক সরল সুদের হার 10 টাকা, তাই আমরা লিখব কি বার্ষিক সরল সুদের হার 10%। তাহলে প্রথমটার উত্তর হবে 10%। এবার 2-এর অঙ্কটা দেখো, বলা হচ্ছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x, এর মান কত? মধ্য সমানুপাতি x, তিনটে সংখ্যা যদি থাকে a, b আর c, তিনটে সংখ্যা যদি সমানুপাতি হয় তো আমরা জানি যে a/b = b/c হয়, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখি কি যে b আর b যদি গুণ করি b² = হয় ac। বজ্রগুণন করে যেটা পাই এখান থেকে আমরা সেটা হলো b² = ac, অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা আছে এইটার বর্গ করলে এই দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। দেখো এখানে যেহেতু মধ্য সমানুপাতি x আছে, মানে মাঝখানের সংখ্যাটা আছে x, তাই আমরা লিখব x² কি বললাম, দুপাশের দুটো সংখ্যা গুণ হয়ে যাবে। তো এখানে দুপাশে আছে কি কি? একটা আছে x+2 আর একটা আছে x-3। তাহলে এই হলো সমীকরণটা। এটা সমাধান করে আমরা x এর মান যা পাবো সেটাই উত্তর। খেয়াল করো সমাধানটা করি, x² = দুটো গুণ করে দেবো, দিলে এখান থেকে পাচ্ছি আমরা x² - 3x। এবার 2 দিয়ে গুণ করলে 2x - 3 দুগুণে 6। তো দুপাশ দিয়ে x² কেটে গেল। এখন এইখানে আছে -3x + 2x, এদিকে কিছু নেই, 0 আছে। -3x + 2x মানে -x, -6, -xটা যদি আমি এই পাশে নিয়ে নিই এটা হয়ে গেল শুধু x = থাকছে -6। অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট করে বলতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 8420179895। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং এইখানে জানাতে পারো। আরও যদি কিছু অঙ্কে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অঙ্কগুলো পাঠাতে পারো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো আমাদের 2-এর 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা আছে যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে বিন্দু চারটি কী হবে? বিষয়টা একটু একে বোঝানোর চেষ্টা করি। দুটো বিন্দু আছে a আর b। তো এই যে দুটো বিন্দু, এর সংযোজক রেখাংশ এর একই পার্শ্বে আরও দুটো বিন্দু আছে, যে দুটো বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করেছে। মানে a আর b দুটো বিন্দু থেকে আমরা যদি এই দুটো বিন্দুর নাম যদি একটা c আর একটা d লিখি, তাহলে a আর b বিন্দু থেকে এখানে মানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে c বিন্দুতেও সেই একই কোণ যদি উৎপন্ন করে, সেক্ষেত্রে a b c d এই চারটে বিন্দু কেমনভাবে অবস্থিত হবে? তো সেটা উত্তরটা হলো কি আমাদের যে সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ হবে কেন? এই চারটে বিন্দু সমবৃত্তস্থ বলতে কী বুঝি আমরা? যে এই যে চারটে বিন্দু আছে
এটা একই বৃত্তের উপরিস্থ বিন্দু হবে, পরিধির উপরে এই 4টে বিন্দু অবস্থিত হবে। একটা উপপাদ্য আমাদের নিশ্চয়ই মনে আছে, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। দেখো এখানে এই নিচে যে বৃত্তচাপ আছে এবি, এই বৃত্তচাপের উপরে দুটো কোণ এখানে হয়েছে আমাদের, একটা হলো এডিবি, একটা এসিবি। এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে কি হবে, নিশ্চয়ই বিন্দু 4টে একই বৃত্তের উপর অবস্থিত হবে। এটা ওই উপপাদ্যটার বিপরীত প্রয়োগ। কোন উপপাদ্যটা? সেটা হলো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তার বিপরীতভাবে এই কথাটা বলা যায় যে সকল কোণের মান এখানে যদি সমান হয় তাহলে ওই বিন্দুগুলো সমবৃত্তস্থ হবে। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল কি, সমবৃত্তস্থ। এটা হবে শূন্যস্থানের উত্তর। এবার 4টা দেখো, বলা হয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি। চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? এখানে বলা হয়েছে যে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে যার ব্যাসের দৈর্ঘ্য আছে 3 সেন্টিমিটার আর উচ্চতা আছে 4 সেন্টিমিটার। এরকম যদি হয় তাহলে ওই চোঙটার মধ্যে সবথেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? তো খেয়াল করো, এখানে আমরা সবথেকে লম্বা দণ্ড কিভাবে রাখতে পারি। এটা নিশ্চয়ই আমাদের এই ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত রাখতে হবে, মানে হেলিয়ে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ পেলাম যার ভূমি হলো 3 সেন্টিমিটার, যেহেতু চোঙটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 3 সেমি, তাহলে এটা 3 সেন্টিমিটার, উচ্চতা আছে 4 সেন্টিমিটার। আর এইটা কি হবে? এটা হবে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবার অতিভুজের যা সূত্র আমরা জানি যে অতিভুজ বের করতে গেলে কী করতে হয়, অতিভুজ ইজুকাল টু √ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানে লম্ব আছে 4, তাহলে 4 স্কোয়ার যোগ ভূমি আছে 3 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা, 4 4 16 যোগ 9, তো √25, তার মানে এটা হলো 5 একক। 5 একক। এবার এই এককটা এখানে যা দেওয়া আছে সেটাই লিখতে হবে। একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে সবথেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হলো কত? 5 সেমি। এটাই উত্তর। এবার দেখো আমাদের 5 অঙ্কটা আছে, পড়ো। একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। তো এইখানে আমাদের উত্তর হবে অন্তঃসমাদ্বিখণ্ডক। কেন অন্তঃসমাদ্বিখণ্ডক সেটা বুঝিয়ে দিই। বলা হচ্ছে যে একটি ত্রিভুজের কোনো কোণের ড্যাশ, একটা ত্রিভুজ আমি আঁকছি, যে কোনো একটা ত্রিভুজ, কোনো একটা কোণের ড্যাশ আমি অন্তঃসমাদ্বিখণ্ডকই আঁকছি। দেখো এখানে বিষয়টা বুঝে নাও ভালো করে। আমি একটা ত্রিভুজ এঁকেছি যার অন্তঃসমাদ্বিখণ্ডক আঁকলাম। অন্তঃসমাদ্বিখণ্ডক মানে এই কোণটা, এই দুটো কোণ সমান, এমন করে একটা এখানে রেখাংশ টেনেছি যেটা ওর বিপরীত বাহুকে কি করেছে, একটা বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে বাহুটা আছে এবি, এই এবি এর সঙ্গে বিডি এর যা অনুপাত হবে, এবি ইজ টু বিডি, এই অনুপাতটা যা হবে এখানে এসি এর সঙ্গে ডিসি এর অনুপাতও কিন্তু তাই হবে। এটা আমরা এখন প্রমাণ করছি না, এটা শুধু মনে রাখো তোমরা যে কোনো ত্রিভুজের যদি একটা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করি তো সেক্ষেত্রে কী পাই, সেক্ষেত্রে ওই কোণ সংলগ্ন যে বাহু দুটো আছে সেই বাহু দুটোর সঙ্গে যে বাহুটা সমদ্বিখণ্ডিত হলো সেই টুকরো দুটোর দৈর্ঘ্যের অনুপাত কিন্তু সমান হবে আমাদের। তাহলে এখানে উত্তর কী হলো আমাদের, অন্তঃসমদ্বিখণ্ডক। অন্তঃসমদ্বিখণ্ডক। এবার দেখো 6 অঙ্কটা কি আছে, পড়ো তোমরা। 6 অঙ্কটা বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। কি আছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এসি অতিভুজ। ছবিটা আঁকছি, একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি যার এসি অতিভুজ, আমি এখানে এ দিলাম, বি সি, এসি অতিভুজ। এবি বাহুকে
অক্ষ করে, এবি বাহুকে অক্ষ করে এইটা কি করতে বলছে, অক্ষ যদি করা হয় ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি হয় তার ব্যাসার্ধ কত। একটু একটু ভাবো বিষয়টা কেমন বলা হচ্ছে। এটাকে অক্ষ করা হচ্ছে, আমি ধরলাম যে এইখানে এটা একটা শক্ত কাঠের একটা টুকরো আছে, যেটা এই অংশটা মাটিতে আটকানো আছে, আর আমরা কি করছি, এইখানটা ধরে যদি ঘুরাতে থাকি, এইখানটা ধরে যদি আমরা এরকম যদি ঘুরাতে থাকি, তা সেক্ষেত্রে কী হবে, এই পুরো কাঠের টুকরোটা ঘুরতে থাকবে, ঘুরে যে জিনিসটা তৈরি করবে সেটা হলো একটা শঙ্কু, ঘুরে যে জিনিসটা তৈরি করবে সেটা হলো একটা শঙ্কু, এই শঙ্কু আকৃতির অংশ নিয়ে ঘুরবে। তো সেই যে শঙ্কুটা হবে, এই শঙ্কু আকৃতির অংশটা হবে, বলছে এই অংশটার ব্যাসার্ধ, ওই শঙ্কুটার ব্যাসার্ধ কত হবে, ওর ব্যাসার্ধ হবে এটাই, এই বিসি এর দৈর্ঘ্য যত হবে সেটাই হবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কী হবে, বিসি, এটাই হবে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো আমাদের 3 দাগে আছে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে যে কোনো 5টা। তাহলে যে বিবৃতিগুলো এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা আমাদের যাচাই করতে হবে। কেমনভাবে করছি দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার, একটা আছে কি, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান হবে। চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি 6 মাস হয় তাহলে সেক্ষেত্রে 1 বছরের চক্রবৃদ্ধি সুদটাই কিন্তু বেশি হবে, কারণ 1 বছরের মধ্যে 2 বার সুদ দেওয়া হবে, তাই দ্বিতীয়বারে বেড়ে যাবে। প্রথম 6 মাস কী হবে, সুদের পরিমাণ একই থাকবে, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ প্রথম 6 মাসের জন্য একই থাকবে, কিন্তু তার পরের থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেড়ে যাবে, সরল সুদ কিন্তু সেই প্রথমে যা ছিল সেটাই থেকে যাবে, তাই এই বিবৃতিটা এটা ভুল। 2টা আছে দেখো, এক্স ভ্যারেজাস ওয়াই এবং এক্স ভ্যারেজাস জেড হলে এক্স ওয়াই ভ্যারেজাস জেড হবে, এটাও ভুল আছে। কেন ভুল আছে দেখো, খেয়াল করো, বলা হচ্ছে এক্স ভ্যারেজাস ওয়াই এবং এক্স ভ্যারেজাস জেড, তাহলে এই দুটো থেকে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো এক্স ভ্যারেজাস ওয়াই জেড, এক্স ভ্যারেজাস ওয়াই জেড, তার মানে এটার সঙ্গে এই দুটোর গুণফল সরল ভেদে থাকবে। তো এখানে যেটা দেওয়া আছে আমাদের যে এক্স ওয়াই ভ্যারেজাস জেড, এটা ভুল আছে। পরেরটা, বর্গক্ষেত্র এবং রম্বস সর্বদা সদৃশ। সদৃশ কাকে বলি আমরা, সদৃশ বলতে একই রকম দেখতে হবে, বড় ছোট হতে পারে কিন্তু একই রকম দেখতে হবে। দেখো দেখো আমি একটা বর্গক্ষেত্র আঁকছি, এখানে একটা বর্গক্ষেত্র নিলাম যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এরকম যদি আমি যত বর্গক্ষেত্রই নিই না কেন সবগুলোই সদৃশ। সদৃশ হওয়ার শর্ত হচ্ছে কোণগুলো সব সমান হতে হবে, মানে এটার সঙ্গে এইটা, এই কোণের সঙ্গে এই কোণ, এটার সঙ্গে এটা, এই কোণের সঙ্গে এই কোণ, এগুলো সব সমান হতে হবে। এরকম যদি সব কোণগুলো সমান হয় সেই দুটো জিনিসকে বলা হবে সদৃশ। কিন্তু খেয়াল করো এখানে বলা হচ্ছে একটা রম্বসের সঙ্গে একটা বর্গক্ষেত্র কীভাবে সদৃশ হতে পারে, একটা রম্বস এর কোণ তো সমান নাও হতে পারে। এখানে একটা রম্বস এঁকেছি কিন্তু এই রম্বসের এই কোণের সঙ্গে এই কোণ এটা সমান হতেই পারে না, এটার সঙ্গে এটা হতে পারে না। কিন্তু এই রম্বসটাকে যদি আমি ধীরে ধীরে সোজা করি, এই রম্বসের দেখো এই বাহুগুলোকে যদি আমি সোজা করে দিই, তো সেক্ষেত্রে রম্বসটা একটা বর্গক্ষেত্রে পরিণত হবে, শুধুমাত্র তখনই ওটা এইসব বর্গক্ষেত্রগুলোর সঙ্গে সদৃশ হবে। কিন্তু যত সময় এই কোণ দুটোর পরিমাণ আলাদা হবে তত সময় এই দুটো সদৃশ হতে পারবে না। তাই একটা বর্গক্ষেত্রের সঙ্গে একটা রম্বস বলেছে সর্বদা সদৃশ হবে, কখনোই নয়। তাহলে 3টাও ভুল আছে। এবার 4 দাগ দেখো, বলা হচ্ছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। খেয়াল করো, দুটি অর্ধগোলক আছে যাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলা হয়েছে 4:9। দেখো এই ক্ষেত্রফলগুলোর ক্ষেত্রে খেয়াল রাখো, ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক, ক্ষেত্রফলের একক কী হয়, বর্গ একক, আর আয়তনের একক হয় ঘন একক। ঠিক আছে, ক্ষেত্রফলের একক বর্গ একক হয়, আয়তনের একক হয় ঘন একক। আমি একক কথাটা লিখছিলাম না কিন্তু লিখে দিচ্ছি। এবার এই অংশটা আমরা উজ্জ্ব রাখব হিসাব করার সময়।
খেয়াল করো, বলেছে ক্ষেত্রফলের একক, মানে ক্ষেত্রফল তো বর্গ একক, এইটা কত আছে 4:9 আছে। এরকম যদি হয় তাহলে বলছে বাহুর দৈর্ঘ্যের অনুপাত 2:3। আর বাহু কি হয়, বাহুর দৈর্ঘ্য হয় শুধু একক, বাহুর দৈর্ঘ্য কি হয় শুধু একক। তাহলে বর্গ, এখানে বাহু, বাহু দেখতে গেলে আমাদের দেখতে হবে যে এই 4 9 এটা কোন সংখ্যার বর্গ, 4 হচ্ছে 2 এর বর্গ, 9 হলো 3 এর বর্গ। তাহলে বাহুর দৈর্ঘ্য যেটা হবে তার অনুপাত কিন্তু হবে 2:3। এটা কিন্তু ঠিকই আছে। তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় আর 3 হয়, এটা যদি হয় তার অনুপাত, তাহলে আয়তনের অনুপাত হয়ে যেত এখানে কত 8:27। এইগুলো মাথায় রাখবে। তাহলে আমাদের উত্তর কত 2:3, আর এখানেও আমাদের 2:3 দেওয়া আছে। তাহলে 4-এর অঙ্কটা ঠিক আছে, 4-এরটা সত্য হলো। তাহলে এবার 5-এরটা দেখো, √75 আর √147 দুটো সদৃশকরণী বলা হচ্ছে। √75 আর √147 এই দুটো সদৃশকরণী। সদৃশকরণী হওয়ার শর্ত কি আছে কি জানি আমরা। 5-এরটা আছে যে √75, এটা যদি আমরা উৎপাদক করি, 75-এর উৎপাদক করলে কত পাচ্ছি 5 15 75, 5 15, তাহলে 5 নিচে আর 15 আছে, 15 হলো 5 × 3, 3 5 15। তাহলে এটা যদি মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, এই দুটো 5-এর থেকে একটা 5 বাইরে চলে এলো, মানে 5 5 25-এর বর্গমূল 5 চলে এলো, 3-এর আর বর্গমূল করে যাবে না, ওটা ভিতরে থেকে যাবে 5√3। আর যেটা আছে √147, এইটা যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাচ্ছি দেখো, এখানে 7 দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সবার আগে। 7 দিলে কত থাকে 21, তাহলে 7 × 3, 7 × 7 × 3, তাহলে 147-এর উৎপাদক করলে এটা পাচ্ছি। এটা যদি বুঝতে না পারো তোমরা এইভাবেও করতে পারো। 147, এটাকে প্রথমে আমরা 7 দিয়ে দিলাম, 7 দিয়ে 7 × 14, 7 1 7, আবার 7 দিয়ে দিই, 3 7 21, তাহলে 7 × 7 × 3 আমি এটাই করেছি। তাহলে দুটো 7 থেকে একটা 7 আমি নিয়ে নিলাম বাইরে, আর রুটের মধ্যে থাকলো 3। তাহলে দেখো এই রুটের অংশটা দেখে আমরা সদৃশকরণী বা অসদৃশ এটা আমরা বুঝবো কী করে, এই রুটের মধ্যের অংশটা দেখে। রুটের মধ্যে অংশ যদি একই থাকে তাহলে বলা হবে সদৃশকরণী, আর রুটের অংশটা যদি আলাদা থাকে তখন বলবো অসদৃশ। তাহলে এটা কিন্তু হলো সদৃশকরণী। তার মানে আমাদের 5-এর উত্তর হবে সত্য। এবার 6টা আছে, গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু। অবশ্যই গোলক ত্রিমাত্রিক ঘনবস্তু, কারণ গোলককে একটা তলে রাখা যায় না, একটা ফুটবলকে আমরা একটা তলে রাখতে পারি না। যেসব বস্তুকে আমরা ভূমিতে রাখলে ভূমির গায়ে লেগে থাকে না, যেটা ভূমির উপরে কিছুটা জায়গা নিয়ে নেয়, মানে ভূমি থেকে খানিকটা উঁচুতে থাকে, ভূমির থেকে উপরে কিছুটা জায়গা যখন নেবে তখন সেটা ত্রিমাত্রিক বস্তু। অর্থাৎ যেসব বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই ধরনের সবগুলোই থাকে। ত্রিমাত্রিক বলতে 3টে মাত্রা, এখানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আর একটা উচ্চতা, তো এই 3টে থাকলে সেই বস্তুকে বলা হবে ত্রিমাত্রিক বস্তু। তাহলে ফুটবল একটা ত্রিমাত্রিক ঘনবস্তু, ঠিক আছে। এটা দেখো, এরপরে 4-এর থেকে যে অঙ্কগুলো আছে সেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর 4 5 6 পরপর যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা সমাধান করে নিতে পারো। আর তার মধ্যে তোমরা চেষ্টা করো যতটা সম্ভব নিজেরা করার, নিজেরা যখন না পারবে তখন ভিডিও থেকে একটু হেল্প নিও, ঠিক আছে। তাহলে এখনকার মতো টাটা।